ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে বহুবিবাহ পুরোপুরি নিষিদ্ধ করতে যাচ্ছে রাজ্য সরকার। বহুবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করতে এবং সামাজিক শৃঙ্খলা ও পারিবারিক স্থিতি রক্ষার উদ্দেশ্যে এই কঠোর আইনি কাঠামো প্রস্তাব করা হয়েছে। ২৭ নভেম্বর রাজ্যের বিধানসভায় আসাম প্রোহিবিশন অফ পলিগেমি বিল ২০২৫ নামে বিলটি পাশ হয়, যাতে একাধিক বিয়ে করলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বিল অনুযায়ী প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় তার সম্মতিসহ দ্বিতীয়বার বিয়ে করলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। আর কেউ যদি নিজের প্রথম বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন তাহলে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ ১০ বছর হতে পারে। তবে এই বিলটি ষষ্ঠ তফসিলি উপজাতিভুক্ত এলাকায় প্রযোজ্য হবে না। বিলে আরও বলা হয়েছে, বহু বিবাহ করে দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি সরকারি চাকরি পাবেন না, এমনকি পঞ্চায়েত, পুরসভা সহ কোনো স্থানীয় নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না। বিবাহ প্রক্রিয়ায় যুক্ত কাজী, পুরোহিত, গ্রাম প্রধান, পিতামাতা বা আইনি অভিভাবক সহ যারা এই বিবাহ সম্পন্ন করতে ভূমিকা রাখবেন তাদের সবাইকে এই আইনের আওতায় আনবে সরকার। বিল পাশ হওয়ার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আইনটি সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। অনেকের ধারণা এটি ইসলাম ধর্মের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু বিষয়টি তা নয়। হিন্দুরাও বহুবিবাহ করেন। এই বিল হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য সব সম্প্রদায়ের মানুষের জন্য প্রযোজ্য হবে। বিলে উল্লেখ করা হয়েছে, বহু বিবাহের কারণে ভুক্তভোগী নারীদের চরম যন্ত্রণা ও কষ্ট ভোগ করতে হয়। তাই বিলে নারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, আর এই ক্ষতিপূরণ শাস্তিপ্রাপ্ত পুরুষকেই দিতে হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পাকিস্তানের কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন মাধ্যমে গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আদিয়ালা কারাগারের ভেতরেই ইমরান খানকে হত্যা করা হয়েছে। এ ধরনের দাবিগুলো প্রকাশ্যে আসতেই পাকিস্তান জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার মাঝেই এবার বিস্ফোরক কথা বলেছেন ইমরানের ছেলে কাসিম খান। তার দাবি ও উদ্বেগ সার্বিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি জানাচ্ছেন, ইমরান খান বেঁচে আছেন এমন কোনো দৃশ্যমান প্রমাণ তাদের পরিবারকে দেখানো হয়নি, ফলে তার বাবা বেঁচে আছেন এ ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ চান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া নিজের পোস্টে কাসিম উল্লেখ করেন, ইমরান খান ৮৪৫ দিন ধরে কারাগারে বন্দী এবং গত ১.৫ মাস তাকে রাখা হয়েছে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি কক্ষে। পরিবারকে কোনোভাবেই দেখা করতে দেওয়া হচ্ছে না। গত ৬ সপ্তাহ ধরে তাকে একটি মৃত্যু সেলে একা রাখা হয়েছে। আদালত সাক্ষাতের অনুমতি দিলেও প্রতিবার কোনো না কোনো অজুহাতে তার বোনদের ঢুকতে দেওয়া হচ্ছে না। নেই ফোন কল, নেই সাক্ষাৎ। তার স্বাস্থ্যের অবস্থাও অজানা। কাসিম বলেন, তিনি ও তার ভাই কেউই তাদের বাবার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। কাসিমের অভিযোগ, ইমরান খানের বিষয়ে পরিবারকে পুরোপুরি তথ্যহীন রাখা হচ্ছে, যা নিরাপত্তা বিধির নামে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে জানান, ইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার উপর আরোপিত একাকী বন্দিত্বের মানবিক, আইনগত ও আন্তর্জাতিক দায় পাকিস্তান সরকারকে বহন করতে হবে। একই সঙ্গে কাসিম আন্তর্জাতিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানান এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার জন্য। ইমরান খান জীবিত আছেন এর প্রমাণ হাজির করা, আদালতের রায় অনুযায়ী সাক্ষাতের নিশ্চয়তা, অমানবিক একাকী বন্দিত্বের সমাপ্তি এবং রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তি দাবি করেন ছেলে। এনডিটিভিকে ইমরানের বোন আলিমা খান জানান, অনেক দিন ধরেই ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে কখনো তাকে দেখা করতে দেওয়া হয়, কখনো অন্য বোনদের, আবার কখনো কাউকেই অনুমতি দেওয়া হয় না। অনেক সময় তারা কারাগারের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ঢোকার অনুমতি পাননি, যা তাদের আরও উদ্বেগের মধ্যে ফেলেছে। গত কয়েক সপ্তাহে আর দেখা করতে দেয়া হচ্ছে না। সব মিলিয়েই তার মৃত্যুর গুঞ্জন আরও জোরালো হচ্ছে নানা মাধ্যমে। এদিকে সরকারি বিবৃতি দিয়ে কারা কর্তৃপক্ষ এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তারা বলছে, ইমরান খান সুস্থ আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারেই অবস্থান করছেন। কারা কর্তৃপক্ষের আরও দাবি, তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিয়মিতই পিটিআই নেতাদের জানানো হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিশ্চিত করা হয়েছে। তাকে অন্য কারাগারে নেওয়ার খবরকেও মিথ্যা বলে জানিয়েছে তারা।
2023 সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান। চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির একটি মামলায় তাকে 14 বছরের এবং তার স্ত্রীকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ইমরান খান সব সময় বলে আসছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের সংকটময় এক মুহূর্তে তার এই গুরুতর অসুস্থতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন দল মত নির্বিশেষে সকল মানুষ। কেবল দেশের ভেতরেই নয়, খালেদা জিয়ার অসুস্থতার খবর চাউর হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। অত্যন্ত গুরুত্বের সাথে ফলাও করে তারা প্রচার করছে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি, চিকিৎসার সীমাবদ্ধতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তার রাজনৈতিক জীবন। অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলাদেশের খালেদা জিয়া, এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে তারা লিখেছে, ফুসফুসজনিত জটিলতায় বর্তমানে ইন্টেন্সিভ কেয়ারে আছেন 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। প্রতিবেদনে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় খালেদা জিয়ার লড়াকু ভূমিকা, কারাবরণ ও সংগ্রামের কথা উল্লেখ করে আল জাজিরা জানায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের সকল মানুষের জন্যই এক পরম অনুপ্রেরণার উৎস তিনি। তার আরোগ্য কামনায় দোয়া করছে দেশবাসী। রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। নির্বাসিত ছেলে বলছেন, দেশে প্রত্যাবর্তন তার হাতে নয়। তাদের প্রতিবেদনে বলা হয়, এমন এক মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হল যখন তার রাজনৈতিক দল বিএনপি এক সংবেদনশীল সময় পার করছে। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও প্রভাবশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। এএফপির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটজনক। তিনি হৃদরোগ, লিভার, কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের রোগ, আর্থ্রাইটিস এবং চোখের সমস্যায় ভুগছেন। তার একটি স্থায়ী পেসমেকার রয়েছে বলেও জানায় তারা। বেগম জিয়ার অসুস্থতার বিস্তারিত তুলে ধরে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস। মধ্যপ্রাচ্যের আরব নিউজ, জেরুজালেম পোস্ট সহ অন্যান্য গণমাধ্যমেও এসেছে তার অসুস্থতার সংবাদ। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন শিরোনামের সংবাদে জানিয়েছে, 3 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়াকে 2018 সালে শেখ হাসিনার সরকারের অধীনে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয় এবং চিকিৎসার জন্য তার বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। হাসিনার ক্ষমতাচ্যুতির পরপরই গত বছর তাকে মুক্তি দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রীর সংকটাপন্ন অবস্থা ধারাবাহিকভাবে বড় আকারে সংবাদ শিরোনাম হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতেও। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছে। 29 নভেম্বর তাদের এক প্রতিবেদনের শিরোনাম ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি। আরেক প্রতিবেদনের শিরোনাম ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ওই প্রতিবেদনে বলা হয়, 80 বছর বয়সী খালেদা জিয়া 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা খুবই সংকটজনক। বিএনপি নেতা আহমেদ আজম খানের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, খালেদা জিয়া বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। চিকিৎসকদের সাথে আলোচনা চলছে। নেত্রীর অবস্থা স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। এজন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছিলেন বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের নেতৃত্ব দানকারী দ্বিতীয় নারী হিসেবেও ইতিহাসে স্থান করে নেন তিনি। মাইলফলক এসব অর্জন কেবল দেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও খালেদা জিয়ার একটি শক্তিশালী ভাবমূর্তি গড়ে দেয়। এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হিসেবে তার উত্থান গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেয় বিশ্ব গণমাধ্যম ও কূটনৈতিক মহলে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে দক্ষিণ এশিয়ায় সূচিত হয় নারী নেতৃত্ব ও ক্ষমতায়নের এক নতুন অধ্যায়।
প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে দৃশ্যমান হতে শুরু করে তার প্রভাব। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে একটি স্থিতিশীল পথে ফেরান তিনি, যা বৈশ্বিক মহলে ইতিবাচকভাবে বিবেচিত হয়। শিক্ষা বিস্তারে, বিশেষ করে মেয়েদের জন্য যেসব উদ্যোগ তিনি গ্রহণ করেন, যেমন মেয়েদের শিক্ষাবৃত্তি, ফ্রি প্রাইমারি শিক্ষা এবং গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রসার, তা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর ভূয়সী প্রশংসা অর্জন করে। 1992 সালে তিনি হোয়াইট হাউসে যান এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে গঙ্গার পানি বণ্টন সমস্যা, রোহিঙ্গা শরণার্থী সংকট ও বাংলাদেশে দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। 1993 সালে ঢাকায় সার্ক সম্মেলনের আয়োজন করে খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করেন। তার সরকার আঞ্চলিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয় এবং তিনি সংস্থাটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশ জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে আরও বিস্তৃতভাবে অংশগ্রহণ শুরু করে, যার ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম প্রধান শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। প্রথম মেয়াদে ক্ষমতায় বসে অর্থনৈতিক সংস্কার এবং বাণিজ্যিক উদারীকরণ নীতি বাস্তবায়ন করেন খালেদা জিয়া, যা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হয়। 1993 সালে তার সরকার জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড গ্যাটে স্বাক্ষর করে। 1995 সালে গ্যাট থেকে সৃষ্টি হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারও প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ। 2001 সালে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ক্ষমতায় থাকাকালে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত ও চীন সহ আঞ্চলিকভাবে প্রধান শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ নীতি গ্রহণ করেন খালেদা জিয়া। বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এসব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলেন তিনি। বাংলাদেশের সার্বিক কূটনীতিকে নতুন গতি দেওয়ার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেন বেগম জিয়া। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব সহ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তার একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে তার প্রচেষ্টা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করে। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এবং নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান 100 নারীর তালিকায় স্থান পান খালেদা জিয়া। এটি তাকে বৈশ্বিক পরিমণ্ডলে বিশেষভাবে চিহ্নিত করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তার এই অর্জন শুধু রাজনৈতিক ক্ষমতার প্রতিফলন নয়, বরং দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বকে বিশ্ব মানচিত্রে দৃশ্যমান করার একটি বড় মাইলফলক। এছাড়া আন্তর্জাতিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তার অবস্থান বিভিন্ন মহলে স্বীকৃত হয়। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ 2011 সালে নিউ জার্সি অঙ্গরাজ্যের সেনেট তাকে ফাইটার ফর ডেমোক্রেসি উপাধিতে সম্মানিত করে। এসবের বাইরেও আন্তর্জাতিক বিভিন্ন সিভিল সোসাইটি বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রায় তার লড়াইকে পুরস্কার ও সম্মাননার মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। সব মিলিয়ে নারী নেতৃত্ব ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া। নেতৃত্ব, কূটনৈতিক সক্রিয়তা এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি বরাবরই আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে বিশেষ মর্যাদা দিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গত 23 নভেম্বর থেকে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হৃদযন্ত্র ও ফুসফুস উভয় ক্ষেত্রেই সমস্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন হয়ে ওঠে গোটা দেশ। শুধু বাংলাদেশ নয়, বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি গুরুত্ব পায় আন্তর্জাতিক গণমাধ্যমেও। আর এবার তার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারত তার চিকিৎসার বিষয়ে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। 1 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণের জন্য বহু বছর ধরে তিনি অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতায় নরেন্দ্র মোদীর এই উদ্বেগ প্রকাশকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন ভারতের বিশিষ্টজনেরা। মোদীর প্রতিক্রিয়াকে মানবিক ও প্রতিবেশী সুলভ আচরণ হিসেবে আখ্যা দিচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এই সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ANI ও টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বার্তা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। 2 ডিসেম্বর সেই সংবাদও এক প্রতিবেদনে প্রকাশ করে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, যেখানে বলা হয় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার জন্য BNP আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতারা প্রায়ই প্রতিবেশী দেশের নেতাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য শুভকামনা জানিয়ে থাকেন। এ ধরনের বার্তা আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও কূটনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এটিকে প্রতিবেশী হিসেবে নরেন্দ্র মোদীর ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন অনেকে। তবে 24-এর 5 আগস্টে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভিন্ন এক সমীকরণে পৌঁছায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক। প্রশ্নের মুখে পড়ে বাংলাদেশকে ঘিরে ভারতের একপাক্ষিক পররাষ্ট্রনীতি। শুধু একটি দলের উপর নির্ভরশীলতা ভারতের জন্য ক্ষতি ডেকে এনেছে বলে স্বীকার করেন দেশটির বিশ্লেষকদের অনেকে। সি রাজামোহনের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের বাস্তবতা ভারতকে নতুন করে শিখিয়েছে। তার মতে শুধু ক্ষমতায় থাকা একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ রক্ষা করা যায় না। একই মত পোষণ করেছেন ভারতের আরেক বিশ্লেষক অমিতাভ রঞ্জন। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের অবস্থান পরিবর্তনের পরামর্শ দেন তিনি। বিশ্লেষকদের অনেকে মনে করছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নরেন্দ্র মোদীর এমন বার্তা ভারতের পক্ষ থেকে নতুন সমঝোতার প্রস্তুতি। মোদী হয়তো চাইছেন অতীতের ভুলের আর কোনো পুনরাবৃত্তি না হোক। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন এক আতঙ্ক। সাধারণত যেসব রোগ আগে অ্যান্টিবায়োটিকেই সারিয়ে ফেলা যেত, এখন সেগুলোই অনেক ক্ষেত্রে আর কাজ করছে না। ওষুধ খেয়েও রোগ সেরে উঠছে না, বরং সংক্রমণ আরও জটিল হয়ে উঠছে। বিজ্ঞানীরা বলছেন এটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ওষুধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ফল। এই সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে মানবজাতি হয়তো আবার সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে, যখন একটি সাধারণ সংক্রমণও মৃত্যুর কারণ হতে পারত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গলা ব্যথা, নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, টিবি এমনকি সাধারণ ক্ষত সংক্রমণের মতো রোগগুলো দ্রুত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। আগে যে ওষুধে রোগ 3 দিনে সেরে যেত, এখন সেই একই রোগ সারাতে সপ্তাহের পর সপ্তাহ লাগছে। অনেক ক্ষেত্রে রোগীকে হাসপাতালেও ভর্তি করতে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? এমন পরিস্থিতির কারণ মানুষের ভুলভাল ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিশ্লেষণে বলা হয়েছে, প্রয়োজন না থাকলেও অনেকেই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন। কখনো সাধারণ ঠান্ডা, ভাইরাসজনিত জ্বর বা শরীর ব্যথার মতো রোগেও মানুষ অ্যান্টিবায়োটিক খায়, যদিও এসব রোগে এই ওষুধের কোনো কাজই নেই। এতে ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে সেই অ্যান্টিবায়োটিককে চিনে ফেলে আর নিজেদের বদলে সুপারবাগের রূপ নেয়, যাদের ওপর আর কোনো ওষুধ ঠিকমতো কাজ করে না। এছাড়া পশুপালন, কৃষিখাতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং হাসপাতালের সংক্রমণও এই সংকটকে আরও ভয়াবহ করেছে। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইকোলাই, স্যালমোনেলা, স্ট্যাফাইলোককাস অরিয়াসের মতো সাধারণ ব্যাকটেরিয়াগুলো এখন বহু দেশে অধিকাংশ প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেছে। এর ফলে সাধারণ মূত্রনালীর সংক্রমণ থেকে শুরু করে শিশুর নিউমোনিয়া সব চিকিৎসাই কঠিন হয়ে উঠেছে। জাতিসংঘ জানায়, যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে প্রতি বছর লাখ লাখ মানুষ এমন রোগে মারা যেতে পারেন যা আগে সহজেই সেরে যেত। সবচেয়ে বড় ভয় হলো বহু ছোটখাটো অপারেশন, ক্যান্সার, কেমোথেরাপি, প্রসবকালীন জটিলতা সবই অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল। এসব চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে যদি কার্যকর অ্যান্টিবায়োটিক না থাকে। অর্থাৎ আমরা সত্যিই ফিরে যেতে পারি অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগের সেই যুগে। তাহলে কি এর কোনো সমাধান নেই?
বিশেষজ্ঞরা বলছেন লড়াই এখনও সম্ভব। WHO-র মতে সবচেয়ে জরুরি হলো অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার, প্রয়োজন ছাড়া ওষুধ না খাওয়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না কেনা, নির্দিষ্ট মাত্রা ও সময় ঠিকমতো মেনে চলা, এগুলোই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। হাসপাতালগুলোতে সংক্রমণ নিয়ন্ত্রণ, খামার ও কৃষিতে ওষুধ ব্যবহারের উপর কঠোর নজরদারি এবং নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনের গবেষণা বাড়ানো অত্যন্ত জরুরি। এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে হলে সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। মানুষ যদি বুঝতে পারে অ্যান্টিবায়োটিক কোনো সাধারণ ব্যথানাশক নয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র, তাহলে এর অপব্যবহার কমবে এবং ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমে আসবে। সংক্রমণ প্রতিরোধী ব্যাকটেরিয়া মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এখনই যদি সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হয়, চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা হয় এবং মানুষ সচেতন হয়, তাহলে হয়তো আশা আছে এই ভয়ঙ্কর সংকট থেকে বের হয়ে আসার। বিজ্ঞানীরা আশাবাদী কিন্তু সতর্ক, কারণ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়ে গেলে অচিরে হয়তো ভেঙে পড়বে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মেরুদণ্ড। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। আকাশে উড়ন্ত অ্যাম্বুলেন্স চলছে গুরুতর রোগী নিয়ে, লক্ষ্য দূরদেশের কোনো হাসপাতাল। জীবন বাঁচানোর জটিল লড়াইয়ে ডাক্তার ও নার্সদের সাথে আছে প্রশিক্ষিত পাইলট। অত্যাধুনিক আইসিইউর সকল সুবিধাসহ ভ্রাম্যমাণ এয়ার অ্যাম্বুলেন্স বর্তমান সময়ে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এক দেশ থেকে আরেক দেশে রোগী পরিবহন, হিমালয় অ্যামাজনের দুর্গম এলাকা কিংবা পাহাড় সমুদ্র থেকে দ্রুত রেস্কিউ, এসব ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স শুধুমাত্র গতি নয়, বরং সময় আর জীবন বাঁচানোর অন্যতম আবিষ্কার। কিভাবে কাজ করে এই এয়ার অ্যাম্বুলেন্স? কি আছে এমন উড়ন্ত আইসিইউতে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে ব্যবহার হচ্ছে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। এ কারণে এটি নিয়ে চলছে সরব আলোচনা। অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেটর, ইনফিউশন পাম্প, সিরিজ পাম্প, সাকশন ডিভাইস, কার্ডিয়াক মনিটর সহ আধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ আকাশযানকে বলা হয় এয়ার অ্যাম্বুলেন্স। হেলিকপ্টার এবং ফিক্স উইং জেট প্লেন ও এয়ারবাস দিয়ে তৈরি অ্যাম্বুলেন্সে থাকে প্রশিক্ষিত ডাক্তার, নার্স ও প্যারামেডিক দল। থাকেন ক্রিটিক্যাল কেয়ার ফ্লাইট নার্স, ফ্লাইট ফিজিশিয়ান ও রেসপিরেটরি থেরাপিস্ট। আক্রান্ত রোগের যে কোনো জরুরি চিকিৎসা ব্যবস্থা থাকে এসব অ্যাম্বুলেন্সে। এছাড়াও ভিআইপি ট্রান্সপোর্ট ও হাসপাতাল টু হাসপাতাল ট্রান্সফার সুবিধা দেয় এয়ার অ্যাম্বুলেন্স। অনেক মেডিকেল এয়ারবাসে থাকে প্রেশারাইজড কেবিন, অ্যাডভান্স ক্লাইমেট কন্ট্রোল ও সাউন্ড প্রুফ প্রযুক্তি। নাইট ভিশন টেকনোলজি থাকায় রাতেও সহজেই ওঠানামা করতে পারে এসব আকাশযান। সুবিধাজনক এবং দ্রুতগামী হলেও এয়ার অ্যাম্বুলেন্স অনেকটাই ব্যয়বহুল। কতটুকু দূরত্ব পার হতে হবে, কী ধরনের আকাশযান ব্যবহার হচ্ছে, প্রয়োজনীয় কি কি চিকিৎসা দিতে হবে জরুরি ভিত্তিতে, এসব কিছুর উপর নির্ভর করে খরচের পরিমাণ। সাধারণত স্বল্প দূরত্বের জন্য ব্যবহার হয় হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স। সেক্ষেত্রে খরচ হতে পারে ৫ লাখ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা। এক দেশ থেকে অন্য দেশ অথবা মহাদেশের মতো দীর্ঘ দূরত্বের জন্য ব্যবহার হয় জেট ও এয়ারবাসে তৈরি অ্যাম্বুলেন্স। তখন ১৫ লাখ টাকা থেকে শুরু করে আকাশ ছোঁয়া হতে পারে ব্যয়ের আকার। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের অনেক সেবার মতো ভ্রাম্যমাণ ফ্লাইটে রোগীর চিকিৎসা দেওয়ার বিষয়টি প্রথম শুরু হয় সামরিক বাহিনীর মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রন্টলাইন ও যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার বা মেডিকেল ইভাকুয়েশনের ক্ষেত্রে ব্যাপকভাবে দেখা গেছে এয়ার ট্রান্সপোর্টের ব্যবহার। প্রথম ব্রিটিশ অ্যাম্বুলেন্স ফ্লাইট আকাশে ওড়ে ১৯১৭ সালে। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াতে স্থাপন করা হয় ফ্লাইং ডক্টর সার্ভিস নামে বিশেষ মেডিকেল অ্যাম্বুলেন্স। নেপাল, তিব্বতের মতো পাহাড়ি পর্যটন নির্ভর দেশ ও কানাডা, অস্ট্রেলিয়া সহ স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন রাষ্ট্রে রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপক প্রচলন। বাংলাদেশের অনেক অভিজাত প্রাইভেট হাসপাতাল ও সরকারি সংস্থা রোগী আনা নেওয়ার ক্ষেত্রে সীমিত পর্যায়ে ব্যবহার করে থাকে এই ধরনের আকাশযান। ধনকুবের ব্যবসায়ী ও রাষ্ট্রপ্রধানরা নিয়মিত নিয়ে থাকেন এমন সুবিধা। খরচ কমলে ও সেবাদাতা প্রতিষ্ঠান বাড়লে আগামীতে হয়তো জনসাধারণের নাগালে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।